আসসালামু আলাইকুম। বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার ওমেন সিজন 2-তে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের মনে রাখার জন্য বলে দিচ্ছি, বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার ওমেন সিজন 2-এর টেলিভিশন পার্টনার কিন্তু দীপ্ত টেলিভিশন। আমরা আজকে আরেকজন নতুন অতিথির সাথে পরিচয় করে দেব, নতুন উইনারের সাথে। একটু অন্তর্মুখী মানুষ, একটু নিজেকে জাহির করতে অপছন্দ করেন, নিজে কাজ করেন নিভৃতে, নিজের মনের আনন্দে। আমাদের আর্কিটেকচার যেই ক্যাটাগরি, এই ক্যাটাগরির আজকের উইনার আর্কিটেক্ট আফসানা লুকমান আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। প্রথমেই কংগ্রাচুলেশন, এই যে বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার ওমেন সিজন 2-তে আর্কিটেকচার ক্যাটাগরিতে উইনার হওয়ার জন্য। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপু, আমরা আজকে ছোট 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 প্রশ্ন বা মানে বিভিন্ন কথার মাধ্যমে আমরা যেটা করব, যে আমাদের নিজের অনুভূতিটা প্রকাশ করব। এই যে আজকের একটা প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে আছেন, নিশ্চয়ই এটার পেছনে আসলে একটা লম্বা গল্প আছে, অনেক পাওয়া আছে, অনেক চাওয়া আছে, অনেক না পাওয়া আছে। এই গল্পগুলো ছোট ছোট করে আমরা পড়ব। তো প্রথমে আমি জানতে চাইবো যে আজকের আফসানা লুকমান প্রথমে আসলে কি হওয়ার স্বপ্ন দেখেছিল ছোটবেলায়? আমার ছোটোবেলাটা শুরু হচ্ছে উদান স্কুলের মাধ্যমেই। এক ক্যান্টনমেন্ট থেকে আসতাম। বাবা আর্মিতে ছিলেন, কিন্তু পিএমএতে ছিলেন, পাকিস্তান মিলিটারি একাডেমি। উনি ইঞ্জিনিয়ারিং করে থাকার জন্য ওখানে পাকিস্তানি ইঞ্জিনিয়ারিং পড়েছেন, কিন্তু লিবারেশন ওয়ারের জন্য শেষ বছরটা শেষ করেছেন বুয়েটে। এবং তখন আমি উদয়নে পড়ি, যখন সেই বুয়েটটাকে দেখার আমার তখন থেকে শুরু। মা আর মামার ইচ্ছাতেই আমি উদয়নে পড়তাম, যদিও ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আরেকটা জিনিস হচ্ছে যে এই ইন্সপিরেশনটা হয় হচ্ছে আমাদের যে পুরো ইন্সপিরেশনটা, যে আর্কিটেকচার পড়া যেটা, সেটা কিন্তু মাধ্যমটা শুরুই হয় কিন্তু আমাদের স্টুডেন্ট লাইফে টিচারদের মাধ্যমে। সেটা তো আর্কিটেক্ট হওয়ার মানে তার আগে আসলে ছোটোবেলায় হয় না, আমরা ছোটোবেলায় কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ টিচার হবে, এরকম ওই বুয়েট ক্যাম্পাস থেকে দেখেছি উদান স্কুলের মাধ্যমেই। তো প্রায় আমি বুয়েটে যেতাম তখন থেকেই। আমার মার বাবার, আমি যদিও হচ্ছে আমার কিছু কিছু পছন্দের জিনিস আছে, যেমন ধরেন পেন্টিং করা, তারপরে পট্রেট ডিজাইন করা, তারপর হচ্ছে এই দুটো যে এইসব জিনিস ছোট ছোট যেসব শখগুলো আছে, সেই শখগুলোর মধ্যে আমার বাবা মা কখনোই আমাকে প্রায়োরিটি দেননি যেন আমি পেন্টিং করি বা আমি আঁকাঝাঁকা করি। কিন্তু তাদের একটাই ইচ্ছা ছিল আমি যেন বুয়েটে পড়ি। এবং বুয়েটে পড়ার জন্যই আমি হয়তো অনেকগুলো জায়গাতে অ্যাডমিশন টেস্ট দিয়েছি, কিন্তু মার ইচ্ছা ছিল আর্কিটেকচারে পড়ি। সেখান থেকে হয়তো আমি আজকে আর্কিটেক্ট। তাহলে কি আমি বলবো যে আসলে কি হব সেটা চিন্তা করার আগে আপনি ইনস্টিটিউশনকে ভালোবেসেছিলেন, যে আমি আসলে বুয়েটে পড়বো, সেটাই অনেকটা। জি জি, দ্যাটস গুড। তো মানে আমরা আসলে লাকি এনাফ যে আপনি বুয়েটকে ভালোবেসেছিলেন, তাই আজকে আমরা আফসানা লুকমানকে পেয়েছি। তো এই যে আপনি মানে বলছিলেন, আমি আপনাকে থামিয়ে দিয়েছিলাম, যে তারপরে ইন্সপিরেশনটা আসলে কে? আমাদের ইন্সপিরেশনটা আসলে মেইন শুরুই হয় স্টুডেন্ট লাইফ থেকেই। আর ধরেন আর্ট অ্যান্ড আর্কিটেকচার বলেন, পেন্টিং বলেন, বিভিন্ন মাস্টার আর্কিটেক্টদের কাজ বলেন, ওয়ার্ল্ড ফেমাস পেইন্টারদের কথা বলেন, তাদের কাজ এবং তাদের সম্বন্ধে জানাটা কিন্তু আমরা বই পড়েই শিখি। এবং সেটা আসলে বিভিন্ন ধরনের জিনিসপত্রও দেখি, সেটা আমাদের টিচারদের মাধ্যমেই হয়। এবং এই ক্ষেত্রে ধরেন একজন ওয়ারেস স্যারের কথা না বললেই নয়, যিনি আমাদের অনেক কিছুই শিখিয়েছেন। এছাড়া কিছু সিনিয়ররা আছেন যাদের মাধ্যমে যাদের কাজ এবং যাদের কথা শুনে হয়তো আমরা অনেক ইন্সপায়ার্ড হয়ে থাকি। এই যে বললেন যে সিনিয়ররা আছেন, এই সিনিয়ররা নিশ্চয়ই আপনাদের জন্য মানে একটা চলার পথ তৈরি করেছেন। ডেফিনেটলি তারা তো অনেক হার্ডলস পার করেই আজকে এখানে এসেছেন, এবং ওই পথে দেখানো পথে হয়তো আমরা সবাই হেঁটে চলেছি। আমাদের যার যার অবস্থানে যার যার সিনিয়ররা সেটা সাহায্য করেছেন। অ্যান্ড সত্যি কথা হচ্ছে স্যালুট টু দোজ সিনিয়র্স। অফকোর্স তারা আসলে মানে কঠিন পথটাকে সহজ না করে দিলে আমরা হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। তো আপু, এই যে আর্কিটেক্ট হলেন, তারপরে মানে চলার পথটা কেমন ছিল? মানে একজন লেডি হিসেবে, একজন আর্কিটেক্ট হিসেবে, একজন মা হিসেবে, একজন নারী হিসেবে, এই যে মানে জীবনের ভিন্ন ভিন্ন সময় কিন্তু আমরা পাস করে এসেছি না? এই যে জীবনের বিভিন্ন সময়টা আমরা এক একটা পর্যায়ে এক একভাবে অতিক্রম করছি, এই যে অভিজ্ঞতাটা, এটা কেমন ছিল? ধরেন আমরা তো মেয়েরা মানে সমাজে বিভিন্ন চ্যালেঞ্জের এবং জীবন বাধার সম্মুখীন হই। এইসব চ্যালেঞ্জগুলোকে
অবশ্যই ওভারকাম করতে গেলে একটা সেলফ কনফিডেন্স থাকতেই হবে। সেলফ কনফিডেন্স না থাকলে আমরা কখনোই কাজে এগোতে পারবো না। এবং সবার প্রত্যেকটা কাজে একটা মোটিভেশন থাকতে হবে, সেই মোটিভেশনের জন্যই কিন্তু আমরা সাকসেসফুল হয়ে থাকি, এছাড়া আর কোনো কিছু সম্ভব না। কিন্তু তারপরেও মানে হার্ডেলসগুলো কি মানে খুব বেশি ছিল, যেটা যে আপনি বলেছেন যে আপনি আপনার বাবা আর্মিতে ছিলেন, তো স্বাভাবিকভাবেই বাসায় তো একটা ডিসিপ্লিন, ওয়েল ডিসিপ্লিনড একটা পরিবেশ ছিল, সেই পরিবেশ একটু শক্ত কাঠামোর মধ্যেই বেড়ে উঠেছেন আশা করছি। তারপরে আর্কিটেকচার পড়তে গিয়ে ওই পরিবেশটা কিভাবে মানে সাহায্য করেছে না কোনো অবস্টেকল তৈরি করেছে? আমার মা এই ক্ষেত্রে আমাকে অনেক সাহায্য করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমাদের সাবমিশন থাকতো, ওভারনাইট কাজ করতে হতো, এই প্রত্যেকটা জিনিসই আমি ফ্যামিলি সাপোর্ট তো অবশ্যই পেয়েছি। এটা খুব স্বাভাবিক। ফ্যামিলি তো ফ্যামিলিতে সবচেয়ে বেশি সাপোর্টটা মাই করেছেন। হ্যাঁ, মাই করেছেন, বাবাও অবশ্যই করেছেন, বিকজ বাবার ইচ্ছাই ছিল আমি যেন বুয়েটে পড়ি, কিন্তু মার যেহেতু ইচ্ছা ছিল আর্কিটেকচারে, সেজন্য হয়তো আমি আজকে আর্কিটেক্ট হয়েছি। এখন আপনার প্রফেশনাল লাইফে আসি আপু, যে এই যে প্রফেশনাল লাইফে এসে মানে আপনি যখন শুরু করলেন আর্কিটেকচার মানে যে কাজটা প্রফেশনটা শুরু করলেন, তখন আসলে আর্কিটেক্টেরও তো ভিন্ন নিশ্চয়ই একটা ইয়া থাকে, এক এক রকম, আমি বোঝাতে পারবো কিনা যে মানে আমরা যেরকম পড়াশোনা করেছি সে আমাদের এক একটা ক্যাটাগরি থাকে, ভিন্ন ভিন্ন পর্যায় থাকে বা ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকে, মানে এক মার্কেটিংয়ের মধ্যে অনেক কিছু থাকে যেটাকে আমি বেছে নিতে পারি। ঠিক তেমনি নিশ্চয়ই আপনার আর্কিটেকচারের মধ্যে যে ভিন্ন ভিন্ন আছে, একটা তো জানি আমরা যে আমাদের ওই ধরেন রেসিডেন্সিয়াল আছে, কমার্শিয়াল বিল্ডিং আছে, ইনস্টিটিউশন আছে, এরকম আছে, বা আরও কিছু তো ভিন্ন ভিন্নতা আছে না, যেটা এটার মধ্যে কোনটা আপনার আসলে বেশি ভালো লাগে? আমি জানি না আমি প্রশ্নটা বুঝিয়ে বলতে পারলাম কিনা। ঠিক আছে, আমি বুঝেছি। যেটা হচ্ছে যে আমাদের যখনই যখন ডিজাইন শুরু করি তখনই কিছু সেট অফ প্রায়োরিটিস থাকে আমাদের। একটা তো সাইটে কনসিডারেশন আমরা করি সবাই, অ্যাডভান্টেজ কী আছে। আরেকটা হচ্ছে নেচারকে আমরা রেসপেক্ট করি, ক্লাইমেটের কনসিডারেশনে আনি। আরেকটা জিনিস করি যে ক্লায়েন্ট আছে তার যে মেমোরি আছে সেটাকে রিকনস্ট্রাক্ট করা, এবং যে প্ল্যানটা আমরা তৈরি করছি সেই প্ল্যানটা ক্লায়েন্টের যেসব রিকোয়ারমেন্টস আছে সেগুলোকে সামনে রেখেই আমরা সেটাকে ফুলফিল যেন করতে পারি এবং ফাংশনাল যেন করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য থাকে আসলে। এটা তো আমি আপনার কাজের মধ্যে ফোকাসটা বললাম, যে মানে আর্কিটেকচারের মধ্যে আছে না, কেউ হয়তো বা ল্যান্ডস্কেপিংটা বেশি পছন্দ করে, বা কেউ হয়তো স্ট্রাকচারকে বেশি প্রাধান্য দেয়, কেউ হয়তো এর মধ্যে আরও অন্য অনেক কিছুকে প্রাধান্য দেয়। মানে আমি যতটুকু আপনার সম্পর্কে জেনেছি, আপনি এখনও বললেন যে ক্লাইমেট কনসিডারেশনও তো প্রতিটা আর্কিটেক্টই নিয়ে আসে, ডেফিনেটলি আনতেই হবে না। তারপরেও আপনি যখন একটা কাজ করতে গেলেন, আপনার একটা বৈশিষ্ট্য আপনি বলেছেন যে আপনি স্মৃতিটাকে ধরে রাখতে চান। তো আপনি এই যে স্মৃতিটাকে ধরে রাখতে গিয়ে প্লাস এই যে ক্লাইমেটকে কনসিডারেশনে গেলে আপনার ফোকাসটা কোথায় থাকে সবচেয়ে বেশি? এটা তো আমার বিভিন্ন প্রজেক্টকে ডিসক্রাইব না করলে হয়তো আপনাকে আমি বোঝাতে পারবো না। মানে আপনি তো এই যে ডেল স্টার স্টেলার ওম্যানে নিশ্চয়ই বেশ কয়েকটা প্রজেক্ট জমা দিয়েছিলেন, সো ওইখান থেকে না হয় একটা প্রজেক্ট ধরে আপনি বলতে পারেন যে আপনি ওই প্রজেক্টটার মধ্যে কোনটাকে প্রাধান্য দিয়েছিলেন? আমার অনেকগুলো প্রজেক্ট আমি ডেল স্টারকে দিয়েছিলাম। একটা হচ্ছে মায়ের আঁচল, আরেকটা বশির রেসিডেন্স, আরেকটা দ্য রাইজ। তো মায়ের আঁচল নিয়ে কথা বলি। যেমন মায়ের আঁচলে যেমন আমাদের বললাম যে কিন্তু সেট অফ আমাদের প্রায়োরিটিস থাকে। মায়ের আঁচলে যিনি ক্লায়েন্ট ছিলেন তার একটাই কথা ছিল যে আমি পুরনো তাদের মাস্টার প্ল্যানে তাদের পুরনো একটা কোর্টইয়ার্ড ছিল এবং 35 বছরের পুরনো কিছু সেটেলমেন্ট ছিল। আচ্ছা, এইগুলোকে যেন আমি না হাত দিই এবং এইভাবে ওটাকে হাত না দিয়ে যেন নতুন মায়ের আঁচলটা তৈরি করা হয়। এই জন্য আমরা সেই নতুন মায়ের আঁচলটা যখন তৈরি করি প্রত্যেকটা ফাংশনই পুরনো কোর্টইয়ার্ড দিকেই ফেস করে করা হয়েছিল। ওই বাড়িটার নামও কি মায়ের আঁচলই ছিল আগে? হ্যাঁ, জি, ওটাও মায়ের আঁচলই ছিল। সো ইউ রিবিল্ট ইট? জি, আমি রিবিল্ড করেছি। ওকে, আচ্ছা। আরেকটা হচ্ছে যে পুরনো দিনের যেসব জিনিসপত্রগুলো আছে, শেডিং ডিভাইস বলেন, লং করিডোর বলেন, ওপেন লাউঞ্জ বলেন, পুরনো দিনের বৈঠকখানা বলেন, এবং কিছু কাস্টমেড ফার্নিচার আছে যেগুলো দিয়ে আমরা পুরো মায়ের আঁচলটাকে করেছি। এবং সেটার জন্য হচ্ছে কি আমাদের যে 6 ভাই এবং যা মা তাদের কিছু মেমোরিজ আছে যেগুলোকে সেট করে দেওয়াই আমাদের ছিল মেইন উদ্দেশ্য। সো মায়ের আঁচলটা হচ্ছে 6 ভাইয়ের একটা 6 ভাইয়ের মায়ের আঁচল। জি, 6 ভাইয়ের মায়ের আঁচল। ওকে, সো আপু এই যে আপনি বললেন, এখানে আমার দুইটা জিনিস সম্পর্কে আমি একটু আরও ইলাবোরেটেড বলতে আপনার কাছে জানতে চাই। আপনি যেটা বলেছেন যে ওই যে কাস্টম মেড ফার্নিচার, এটা একটুখানি প্লিজ ইলাবোরেট করেন। কাস্টম মেড ফার্নিচার হচ্ছে ওখানে যিনি আমাদের ক্লায়েন্ট তার হাজব্যান্ডের কিছু ওল্ড চেয়ার ছিল,
কিছু বেতের জিনিস ছিল, তারপর হচ্ছে পুরোনো দিনের খাট ছিল। ওই আপনি দেখবেন আগের কথা বলছেন। জি জি, ওই যে ক্লায়েন্ট আমাদের, ওনারা দেখবেন আগের দিনে আমরা যেটা মসকিটো নেট করার জন্য হচ্ছে আমরা স্ট্যান্ড রাখতাম সেরকম, জি জি, খাটের মধ্যে চারপাশে একটা স্ট্যান্ড, হ্যাঁ ওভাবে করে কিন্তু ওখানে ডিজাইন করা হয়েছে, ওভাবে করে প্রত্যেকটা রুমে সেভাবে করে আছে। এবং বিভিন্ন ধরনের চেয়ার, বিভিন্ন ধরনের সোফা, এগুলা আগের জিনিসটাকে ধরে রিবিল্ড করে আমরা ডিজাইনটা করেছি। ওইটা কি ফার্নিচারটাকে রেখে এটাকে রিফারবিশ করেছেন নাকি নতুন করে ওই মডেলে করেছেন? না, কিছু জিনিস আমরা নতুন করে করেছি এবং কিছু জিনিস ওখান থেকে কিছু মেটেরিয়ালও নিয়েছি ওখানকার, যেমন বেত বলেন, উড বলেন, প্রত্যেকটা জিনিসই সেভাবে করে করা। আর কিছু কিছু জিনিস আছে আবার রিমেকও করেছি। ওকে। আর ওই যে আরেকটা কথা বলছিলেন শেডিং ডিভাইস, এটা একটু মানে আমার অনেক দর্শক আছেন যারা আর্কিটেকচার পড়ছেন, প্লাস হচ্ছে আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা আসলে আর্কিটেক্টের কাছ থেকে ডিজাইন নেন, প্লাস একজন ডেভেলপার হিসেবে আমি তো আমার কাস্টমারকে আসলে এই ইয়াগুলো দিতে হয়। এদের জন্য এই যে শেডিং ডিভাইসটা আপনি বলছেন, এটা একটুখানি যদি আপনি ইলাবোরেটেড পেতে বলেন। শেডিং ডিভাইস আমাদের আসলে ক্লাইমেটের জন্যই শেডিং ডিভাইসটা দরকার হয় এবং প্রত্যেকটা প্রজেক্টে সেটা আমরা সবাই করে থাকি। তো শেডিং ডিভাইস তো আপনার ভাষায়, আমজনতায় আমাদের ভাষায় এটা কি? এটা কি ওরকম ওই যে ছাদের কার্নিশ বা সানশেড? হ্যাঁ সানশেডই, বাট হচ্ছে একটু কোনো জিনিস দেখবেন একটু ইলাবোরেট আছে, তো যেভাবে আমরা করি হয়তো তার থেকে একটু বড়ভাবে দিলাম, সেটা কম আছে। ওকে। আর এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে যেমন আমরা এভাবে নতুনটাকে পুরনোর সাথে এমনভাবে স্টিচ করেছি পুরোটাই যেন একদম ব্লেন্ড মনে হয়, সেটাই সেভাবে করে আমাদের তৈরি করা মায়ের আঁচলটা। এই যে শেডিং ডিভাইস আপনি বললেন যে ইলাবোরেট, এই মানে একটু বাড়িয়ে দিন, এইটা কি আরেকটুখানি বলেন। আমি আসলে চাচ্ছি যে আমার যারা মানে ভিউয়ার্স আছে তারা যাতে আরেকটুখানি ভালো মতো বুঝতে পারে। শেডিং ডিভাইসটা হচ্ছে কি, আমরা তো হচ্ছে একটা বিভিন্ন আমরা ঢাকায় বা যেখানে হোক যেসব কনস্ট্রাকশনগুলো করি সেখানে একটা লেভেল পর্যন্ত আমাদের সেই জিনিসটা হয়তো মানতে হয়। আমরা হয়তো আর্কিটেকচার করি যেটাই করি সেভাবে করে হয়তো আমরা সেভাবে করে এক্সটেন্ড করে আমরা শেডিং ডিভাইসটা করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন হচ্ছে ধরেন আমি হয়তো আরও এনলার্জভাবে শেডিং ডিভাইসটা দিলাম, হয়তো আরও অন্যভাবে জিনিসটা করলাম, আবার মেটেরিয়াল ইউজ করলাম, এভাবে করে জিনিসটা আমাদের করা। এটা কেন? এইটা হচ্ছে জাস্ট হচ্ছে ক্লাইমেটকে প্রোটেক্ট করার জন্য। তো আপু যেটা হচ্ছে যে এই যে শেডিং ডিভাইসটা, এটা তো ডেফিনেটলি আমাদের দেশে বৃষ্টিপ্রবণ অঞ্চল বা মানে সানলাইটকে প্রোটেক্ট করছে। হ্যাঁ, তো এই এবং দেখারও একটা সুন্দর আছে, যেটা হচ্ছে ধরেন দেখার সৌন্দর্য অবশ্যই আছে, যেটা আমরা এক এক জায়গায় এক ধরনের ভাবে ইউজ করি, এক এক একভাবে ইউজ করে, সেটা সৌন্দর্য হচ্ছে একটা অনেক বড় জিনিস। ডেফিনেটলি মানে এস্থেটিক্স শব্দটাই তো আর্কিটেক্টের সাথে সবচেয়ে বেশি যায় না। তো এখানে আমার যেটা মনে হয় একদম সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে আমরা এটাও বলতে পারি যে যখন আপনারা ক্লাইমেটকে চিন্তা করে এই শেডিং ডিভাইসগুলোর উপরে ফোকাস করছেন, তখন নিশ্চয়ই এটাতে এই যে এসি ব্যবহারের যে প্রবণতাটা এটাও হয়তো বা কমতে পারে বলে আমার মনে হয়। আপনি কি বলবেন এটাতে? এসির ব্যবহারটা অবশ্যই কমে। এটা হচ্ছে একটা হচ্ছে লফটি রুফ আমাদের এসির ইয়ারতে কমিয়ে দেয়, বিকজ সেখানে এয়ার ফ্লোটা বেশি আসে। সেভাবে করে কনসিডারেশন যদি আমি আনি তাহলে তো অবশ্যই হচ্ছে ঠান্ডাটাই বেশি হবে গরমের চেয়ে। এই যে আমরা কথা বলছিলাম যে আপনি বলছিলেন যে আপনার ডিজাইনে আপনার কিছু কিছু বিশেষত্ব আছে, এই বিশেষত্বগুলো এই যে ধরেন শেডিং ডিভাইসই বলেন বা ধরেন এই যে মানে পুরনো ফার্নিচারকে রিবিল্ড করা, এইটাতে পরিবেশের উপরে আসলে মানে আমি বলতে চাচ্ছি পরিবেশ কীভাবে উপকৃত হচ্ছে এটা দিয়ে? শেডিং ডিভাইস তো অবশ্যই আমরা আর্কিটেক্ট যারা আছে তারা ডিজাইন করে বিভিন্নভাবেই, এটা অবশ্যই প্রকৃতির একটাতে সানলাইট প্রোটেক্ট করে, বৃষ্টি জিনিসটা প্রোটেক্ট হচ্ছে, আর দেখার তো একটা সৌন্দর্য আছেই, সেটা হচ্ছে কোনো কোনো জায়গায় দিলে হয়তো অবশ্যই সুন্দর লাগে, এটা সবাই বুঝবেন। আরেকটা হচ্ছে যে ফার্নিচারকে রিবিল্ড করার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্টের মেমোরিকে ধরে রাখার জন্যই। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফার্নিচার আমরা ডিজাইন করি বিভিন্ন জিনিসপত্র দিয়ে, কোনোটা কেইন দিয়ে, কোনো কাঠ দিয়ে, কোনোটা হয়তো রড আয়রন দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করছি, কিন্তু সেটা হচ্ছে ক্লায়েন্টের মেমোরিজকে ধরে রাখা ছাড়া আর কিছুই না আসলে। এই যে পুরনো ফার্নিচার এই সব কিছু আমরা একদম ফেলে না দিয়ে এটাকে আমরা রিইউজ করছি, রিবিল্ড করছি, তাতে করে কিন্তু কোনো না কোনোভাবে একটু পরিবেশ উপকৃত হচ্ছে। কেননা আমরা তো এটা আসলে ডাম্প করতাম, এই যে ডাম্প না করে এটাকে আমি রিইউজ করছি, তাতে তো আসলে মানে আমি ওই বোঝাটা, ময়লা আবর্জনার বোঝাটা কমাচ্ছি। তো সেই দিক থেকে ডেফিনেটলি পরিবেশ উপকৃত হচ্ছে।
সেটা তো হচ্ছেই, কিন্তু যেটা হচ্ছে যে আবার নতুনকেও জানানো যে আমার পুরোনো দিনে কি ছিল সেটাকে রিডিজাইন করে যখন আমি সামনে আনছি তখন পুরনোকে জানানো অনেকটা মানে এই যে পুরনো আর নতুনের যে একটা মানে পরিচিত করিয়ে দেওয়ার যে একটা বিষয়, এটাও কিন্তু একটা বড় বিষয়, রাইট? যে যেমন আমার যেটা মনে হচ্ছে যে আমি রিসেন্ট ডেজে বা দেখেছি অনেক সময়ই যে পুরনো আমলের সিন্দুক সেটাকে আপনারা অনেক সুন্দর করে একটা নতুন ভাবে হিসাবে ইউজ করা হয়। তো এই যে সিন্দুকটা পুরোনো আমলে যে সিন্দুকটা মানে ইউজ হতো, এটা কিন্তু আজকালকার যে বাচ্চারা তারা জানতোই না। এটা যখন আপনি রিবিল করছেন তখন কিন্তু সে আসলে এটা ও আচ্ছা এটা আগে এরকম ইউজ হতো। এই যে একটা জানার বিষয়, মানে আমি আমার ঐতিহ্যটাকেও ধরে রাখলাম, আমার নতুন প্রজন্মের কাছে আমি তুলে ধরলাম, এটাও কিন্তু একটা বড় বিষয় বলে আমি মনে করি। অবশ্যই। এই যে ইন্ডিসোল আর্কিটেক্ট এটা কত বছর যাবত কাজ করছে? অ্যাটলিস্ট 20 বছর। 20 বছর। সো আমি ধরে নিতে পারি যে আপনি একদম প্রফেশনাল আর্কিটেক্ট হিসেবে 20 বছর তো কাজ করছেনই। এর আগেও নিশ্চয়ই করেছেন, এর আগে করেছেন, বাট এই যে ইন্ডিসোল আর্কিটেক্টস এটা তো 20 বছর যাবত কাজ করছে, অ্যান্ড ইউ আর দ্য প্রিন্সিপাল আর্কিটেক্টস ওভার দেয়ার। সো এই যে এখানে এই কাজ করতে গিয়ে যে 20 বছর বা ধরি 25-30 হোয়াট এভার, এই যে আপনার প্রফেশনাল লাইফে স্ট্রাগল তো ডেফিনেটলি করতে হচ্ছে। একটা স্ট্রাগল যদি তুলে ধরতে বলি এবং সেই স্ট্রাগলটা আপনি কিভাবে ওভারকাম করেছেন একটু যদি আমাদেরকে বলেন, শেয়ার করেন। স্ট্রাগলটা কীভাবে শেয়ার করবো? স্ট্রাগল তো প্রত্যেক জিনিসই, মেয়েদের তো ধরেন প্রত্যেকটা প্রফেশনেই যাদের যা কাজে দক্ষতা আছে সেটা তো তারা স্ট্রাগল করেই হোক, যা বাধা বিঘ্ন আছে, যা চ্যালেঞ্জ আছে, বাধা বিঘ্ন আছে, সব কিছু অতিক্রম করেই চলে আসে আসলে। কিন্তু এইটার ক্ষেত্রে তারপরেও কিছু থাকে না যে কিছু কিছু চ্যালেঞ্জ মানে ওভারকাম তো করেই আজকে এখানে, কিন্তু এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে গিয়ে ডেফিনেটলি একটু মানে ঘাম ঝরেছে, বা যখনই কোনো আসলে অ্যাচিভমেন্টের কথা মনে হয় তখন ওই চ্যালেঞ্জটার কথাও আসলে ফিরে দেখা হয়ে যায় যে উফ ওই টাইমটা পাস করেছে, বা এই যে বিষয়টা এরকম কোনো চ্যালেঞ্জ। হ্যাঁ, এরকম চ্যালেঞ্জ তো আছেই। যেটা হচ্ছে এই চ্যালেঞ্জগুলো আসলে আমি যদি ওভারকাম করতে চাই সেটার জন্য অবশ্যই সেলফ কনফিডেন্ট একটা ব্যাপার আছে, একটা আশার একটা ব্যাপার আছে, আশাটা থাকতে হবে, সেলফ কনফিডেন্স থাকতে হবে। এইভাবেই হতে আমরা আসলে আমাদের চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করেই থাকি। আরেকটা জিনিস হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আর ফেয়ার রিভলিউশনে হচ্ছে আমাদের কাজের দক্ষতাটাকে যে সামনে নিয়ে আসে, সেটা হচ্ছে একটা জিনিস। কাজে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি সেই প্ল্যাটফর্মে বা যে কাজের দক্ষতা আছে সেটা হচ্ছে ফেয়ার রিভলিউশন আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সেটাকে দক্ষতার সাথে তৈরি করতে পারি। ডেফিনেটলি যে কোনো প্রফেশনে কাউকে এগিয়ে যেতে হলে ক্রিটিসিজমের মুখোমুখি তাকে হতেই হয় অবশ্যই, এবং এটা অবশ্যই চ্যালেঞ্জের বিষয়। তো মানে সবার জন্য আসলে এটা বলার বিষয় হচ্ছে যে ক্রিটিসিজমটা হতে হবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, রাইট? সো দ্যাট এইটা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে, এটা যাতে আমাকে পিছন থেকে আঁকড়ে না ধরে রাখে। আর ফেয়ার রিভলিউশন, ইয়েস, এটা মানে লেডি হিসেবে আমিও বলবো যে আমিও একজন প্রফেশনাল। ফেয়ার রিভলিউশনটা আসলেই দরকার, মানে প্রতিটা জায়গায়, বি ইট ম্যান, বি ইট ওম্যান, হু এভার ইট মাইট বি, আমি মনে করি যে মানুষকে আসলে হিউম্যান বিইং হিসেবে কনসিডার করতে হবে এবং ফেয়ার রেভলিউশনটা করতে হবে আসলে প্রত্যেকের জন্য। আপু, আপনাকে আমরা প্রথমেই কংগ্রাচুলেট করেছিলাম বিটিআই দ্য ডেইলি স্টেলার রোম্যান্স সিজন 2 আর্কিটেকচার ক্যাটাগরিতে উইনার হওয়ার জন্য। এই যে আপনি একটা প্ল্যাটফর্ম উইনার হলেন, এইখানে যে আপনার যে ফিলিংসটা কেমন? বিটি এবং ডেইলি স্টারকে এরকম একটা প্রোগ্রেসিভ এবং কনস্ট্রাকটিভ ইনিশিয়েটিভ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ, এবং আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এবং রিকগনিশন দেওয়ার জন্য হচ্ছে অনেক ধন্যবাদ। আর এই স্টেলার রোম্যানের ক্ষেত্রে প্রত্যেকটা মেয়েরই উচিত তাদের যা এডুকেশন আছে সেটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এবং প্রত্যেকটা কাজকে দক্ষতার সাথে তুলে ধরার জন্য অবশ্যই হচ্ছে আমাদের এরকম একটা প্ল্যাটফর্মের দরকার আছে, অবশ্যই প্ল্যাটফর্মের দরকার আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যা আমরা যেভাবে কাজ করছি, যারই যে কাজে দক্ষতা আছে সেটাই সামনে আসার জন্য এটা অবশ্যই একটা বড় একটা প্ল্যাটফর্ম। আমাদের যে প্রত্যেকটা মেয়েকে মোটিভেশন এগিয়ে আসতে হবে, রাইট? না, মোটিভেশন থাকতে হবে। মোটিভেশন থাকলে আমরা আমাদের বিভিন্ন কাজকে আমরা সাকসেসফুল করতে পারি, রাইট? এই যে আপনি মোটিভেশনের কথা বললেন, বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু আমাদের সমগ্র মেয়েদের জন্য একটা মোটিভেশন, রাইট? যে তাকে এই যে আজকে আপনি এটার উইনার হয়েছেন, আমরা কিন্তু আগামীকালকে আমরা প্রত্যেককে স্বাগত জানাই, যেই প্রফেশনে থাকুক না কেন সবাই কিন্তু ওয়েলকাম টু রেজিস্টার হিয়ার অ্যান্ড টু পার্টিসিপেট অ্যান্ড টু কম্পিট হিয়ার।
যে ওনার যেই ক্যাটাগরিতেই থাকুন না কেন, যেই কাজটাই করুন না কেন, তার নিজের যোগ্যতা, তার নিজের দক্ষতা দিয়ে কিন্তু উনি এখানে জিতে নিতে পারেন, উইনার হতে পারেন, রাইট? সো আজকে আপনি উইনার হয়েছেন, আমরা আগামীতে আরও একজনকে হয়তো বা নেক্সট ইয়ার আমরা অন্য আরেকজনকে আর্কিটেক্ট হিসেবে উইনার দেখতে পাবো। সো এই যে আজকের মেয়েরা, এই মেয়েগুলোকে, এই মেয়েদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আজকের যারা মেয়েরা, যারা অনেক স্ট্রাগল করছেন, অনেক চ্যালেঞ্জ ফেস করছেন এবং তারপরেও চ্যালেঞ্জ ফেস করেও কিন্তু এগিয়ে আসছেন এক একজন এক একটা ক্যাটাগরিতে, এই যে মেয়েদের, এই মেয়েদেরকে ইন্সপায়ার করে আপনি কিছু বলেন, বিকজ নাও ইউ আর দ্য ইন্সপিরেশন। মেয়েদেরকে অবশ্যই তো আমরা বিভিন্ন চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হয়ে থাকি, এগুলোকে ওভারকাম করার জন্য অবশ্যই আমাদের একটা কনফিডেন্স লেভেল গেইন করতেই হবে। সেই কনফিডেন্সের মাধ্যমে আমরা আমাদের কাজকে এনরিচ করতেই পারবো এবং সেভাবে করে স্টেলা রোম্যানের জন্য হচ্ছে আরেকটা যেটা হচ্ছে যে আমাদের সবাইকে একটা সার্টেন লেভেল অফ এডুকেশন থাকতেই হবে, এডুকেশনটাকে আবার এনরিচ করতে হবে এবং সেভাবে করে আমাদের মোটিভেশনও থাকতে হবে, কনফিডেন্স লেভেল হাইয়ার হতে হবে এবং আশাবাদীও হতে হবে। এই প্রত্যেকটা জিনিসই একটার পর একটা চলে আসে, যেহেতু সেভাবে করে আমরা আমাদের কাজকে আগিয়ে নিতে পারবো। অবশ্যই আপু, এখানে আমরা একটু মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলিতে আপনি বলেছিলেন যে আপনার মা হচ্ছে আপনার সবচেয়ে বড় ইন্সপিরেশন, বাবাও আছেন অফকোর্স। অবশ্যই এর বাইরে এখন তো একটা আবার আরেকটা ছোট ফ্যামিলি হয়েছে, রাইট? এই ফ্যামিলিতে আমি শুনেছি আপনার দুটো মেয়ে আছে। এই মেয়ে দুটোর জন্য ডেফিনেটলি আপনি ওদের ইন্সপিরেশন, আপনার মা যেমন আপনার জন্য ইন্সপিরেশন, আপনি ওদের জন্য ইন্সপিরেশন। ওদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। অবশ্যই চাই তারা ভালো করুক লাইফে এবং সেই চ্যালেঞ্জের জন্য যখন যে বাধা আসবে সেটা অতিক্রম করতে পারবে, নিজের বুদ্ধিমত্তা এবং নিজের শিক্ষা দিয়ে করতে পারবে। এটার জন্য হচ্ছে অবশ্যই এডুকেশনটা মেইন জিনিস, এডুকেশনটা প্রায়োরিটি থাকে আমাদের সবসময় সবচেয়ে বেশি এবং সেটার জন্য আমরা যেই কাজে দক্ষতা আছে, যার যেই প্রফেশন আছে, সেটাকে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি আপনার সাথে শুধু অ্যাড করব, বাংলাদেশের প্রতিটা মেয়েকে আসলে সাহসের সাথে আগাতে হবে। অবশ্যই সাহসের সাথে আগাতে হবে। এডুকেশন একটা বড় ফ্যাক্টর, আপু যেটা বলেছেন। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এডুকেশন একটা বড় ফ্যাক্টর, আপু যেটা বলেছেন। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে হবে তা নয়, আমাদেরকে আসলে নিজস্ব শিক্ষায় শিক্ষিত হতে হবে, পরিবেশ থেকে শিখতে হবে, আমাদের বিভিন্ন মানুষের কাছ থেকে শিখতে হবে, আমাদের সামনে যারা এগিয়ে এসছেন, আমাদের সামনে যারা আলোকবর্তিকা হয়ে এগিয়ে যাচ্ছেন, তাদের কাছ থেকে শিখতে হবে এবং নিজের যে যোগ্যতাটা সেটাকে তুলে ধরতে হবে। আপু, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ আপনার সহায়তার জন্য। আবারও কংগ্রেচুলেশন জানিয়ে আমরা শেষ করছি। আজকে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাকে ধন্যবাদ এখানে আসার জন্য। ধন্যবাদ। শুধু দর্শক, আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো উইনার নিয়ে। আমাদের সাথেই থাকবেন। আর আমাদের যারা নারী দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ যে থেমে থাকবেন না, এগিয়ে যাবেন সাহসের সাথে এবং নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, নিজেকে তুলে ধরবেন বিশ্বমঞ্চে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।